আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেশন ৪ নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন। সরকারি সকল অফিসের এখন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা গ্রুপ থাকে, যেখানে সকল নোটিশ, অগ্রগতি, প্রতিবেদন, প্রয়োজনীয় ফর্ম, বিভিন্ন কার্যাবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে। এমনকি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায়। অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘন্টাও যোগাযোগ করা যায়। বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও গ্রাহক সেবায় সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও চালু করেছে। কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের অ্যাপে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেন। এখানে দেওয়া আছে যেমন ভূমি সেবা, অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি। আমরা সহজেই ঘরে বসেই বিভিন্ন জমির মৌজা, খতিয়ান আর সম্পর্কে আমরা জানতে পারি। আমরা এই অভিজ্ঞতা নিজেদের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব, যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখব। ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। শুরুতে খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তীতে সময়ে আরও সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমরা তো এখনও ওয়েবসাইট তৈরি করা জানি না। উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ। এমন অনেক প্ল্যাটফর্ম, মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই তৈরি করা টেমপ্লেট বা ডিজাইনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো ছকে উল্লেখ করা হলো। কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায়, ডোমেইন বা ওয়েবসাইট বা অথবা আমাদের পেজের কি নাম হবে, টার্গেট গ্রুপ করা। আমরা একটি গ্রুপ করব। ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কি তথ্য সরবরাহ করব, তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা, যেমন নোটিশ, ছবি, ভিডিও, রুটিন ইত্যাদি। ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কি কি তথ্য থাকবে, ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কি হতে পারে, কিভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায়, নিয়মিত আপডেট ও সংস্করণের দায়িত্ব অ্যাডমিনকে পালন করবে ইত্যাদি। এগুলো নিয়ে আমরা দেখব। এসব বিষয় আলোচনার জন্য আমরা দলে দলে কাজ করব। এর বাইরেও আরও কোনো বিবেচ্য বিষয় থাকলে তা আমরা দলে অনুসন্ধান করব। উপরে বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেজের ডিজাইন করব। নিচে দেওয়া ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজেদের প্রতিষ্ঠান বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব। ডোমেইনের নাম, প্রতিষ্ঠানের নাম, ক্লাসের নাম, মেনুর নাম, ছবি বা গ্রাফিক্সের বর্ণনা, মেধাস্বত্ব, কপিরাইটের তথ্য ইত্যাদি বিষয়গুলো সমন্বয়ে কাজটি করব। ওয়েবসাইট ডিজাইনের জন্য সবসময় মনে রাখব যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেন আমাদের কার্যাবলীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। যেমন এখানে তোমাদের একটি পিকচার দেওয়া আছে। দেখো এখানে ডোমেইন নাম আমরা কি নামটি দিব, পেজ অথবা ওয়েবসাইটের জন্য আমরা কি নাম দিব। এখানে আমরা আমাদের স্কুলের নামটি দিতে পারি। তারপর দেখো এখানে প্রতিষ্ঠান বা ক্লাসের নাম আমরা এখানে দিতে পারি হোম। এখানে দিতে পারি আমরা হোম। মেনু 1, এটা হচ্ছে একটি মেনু বার। এখানে আমরা প্রথম দিব হোম, তারপর দিতে পারি অ্যাবাউট আস, তারপর দিতে পারি নোটিশ, তারপর অনলাইন অ্যাডমিশন,
তারপর দিতে পারি রেজাল্ট। এখন দেখো এখানে ছবি দেওয়া আছে, এখানে আমরা আমাদের স্কুলের বা বিদ্যালয়ের ছবি দিতে পারি। তারপর এখানে দেখো মেধাস্বত্ব বা কপিরাইটের তথ্য। কপিরাইট তথ্যটি আমরা দিতে পারি, যেহেতু আমরা ডোমেন নেম দিব আমাদের প্রতিষ্ঠানের, এখানে আমরা সেই ডোমেন নাম অনুযায়ী আমরা এখানে কপিরাইট তথ্যটি দিয়ে দিব। লিখব কপিরাইট অল রাইট রিসিভ। যদি আমি স্কুলের নাম দেই তাহলে স্কুলের নাম থাকবে। তারপর আমরা দেখব সেশন 5 ওয়েবসাইট ডিজাইন। বর্তমান সময়ে অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইট গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহক বা নাগরিকের কোনো তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজ করে। ওয়েবসাইটের মাধ্যমেই ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যেমন কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় বিভিন্ন স্কুলের খোঁজ নেওয়ার জন্য স্কুলগুলোর ওয়েবসাইটের খোঁজ নেয়। এছাড়া অভিভাবক এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন তথ্যের জন্য ওয়েবসাইটে খোঁজ করে। তাই আগের সেশনে পরিকল্পনা অনুযায়ী আমরা একটি ওয়েবসাইট কিভাবে বানানো যায় তা অনুশীলন করব। তার আগে ওয়েবসাইট তৈরির বিভিন্ন খুঁটিনাটি আমরা একটু জেনে নেই। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটি জিনিসের ধারণা থাকতে হবে। প্রথমটি হলো ডোমেইন নাম এবং দ্বিতীয়টি হলো ওয়েব হোস্টিং। ডোমেইন নাম হলো একটি ওয়েবসাইটের নাম, যেমন youtube.com, google.com, wikipedia.org ইত্যাদি, যা দিয়ে সবাই ওয়েবসাইটটিকে চিনে। বা কাউকে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে বলা হয় তাহলে ওয়েবসাইটটির ডোমেইন নাম দিয়ে খুঁজলেই সহজে প্রবেশ করা যায়। ডোমেইন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি ইন্টারনেট প্রোটোকল থাকে। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেমন 180.102, এটি একটি আইপি অ্যাড্রেস। কিন্তু এ ধরনের সংখ্যা বা নিউমেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিদায় আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমেইন নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয়। ডোমেইন নাম এর দুটি অংশ থাকে, সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন। যেমন youtube.com এর ইউটিউব হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং .com হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাছাড়াও টপ লেভেল ডোমেইনের আরও হতে পারে, যেমন .net, .org, .info, .gov, .edu ইত্যাদি। বিভিন্ন দেশের নামেও টপ লেভেল ডোমেইন থাকে রয়েছে, যেমন বাংলাদেশের জন্য .bd ডোমেইন, ইউএসের জন্য .us, ইউকের জন্য .uk, যুক্তরাষ্ট্রের জন্য ইত্যাদি। আবার একটি ওয়েবসাইটের ডোমেইন নামের অংশ যে কয়েকটি থাকতে পারে সেভাবে লেভেল হবে, যেমন টপ লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলের ইত্যাদি। www.example.gov.bd এখানে টপ লেভেল ডোমেইন হচ্ছে বিডি এর আওতায়, সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে .gov এবং .gov.bd আওতায়, থার্ড লেভেল ডোমেইন হলো এক্সাম্পল। এখানে দেখো .com.bd, .bangla, .netbd, .orgbd, .orgbd, .infobd এগুলো হচ্ছে বাংলাদেশের ডোমেইন .bd। চলো নিচের ছকে দেওয়া একটি ছক আমরা পূরণ করি। চলো আমরা দেখে নেই। ওয়েবসাইটের নাম
ওয়েবসাইটের নাম বা ডোমেনের নাম www.moedub.gov.bd, সেকেন্ড লেভেল ডোমেন .gov, টপ লেভেল ডোমেন .bd, কান্ট্রি কোড এবং টপ লেভেল ডোমেন .bd। এটি হচ্ছে কান্ট্রি কোড, বাংলাদেশের জন্য টপ লেভেল ডোমেন কান্ট্রি কোড .bd। তারপর দেখব আমরা www.nubdinfo, সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে এখানে nubd, এটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন হচ্ছে .info, হচ্ছে টপ লেভেল ডোমেন। তারপর আমরা দেখব www.microsoft.com, এখানে মাইক্রোসফটটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন হচ্ছে .com। তারপর আমরা দেখব www.oecd.org, এখানে টপ লেভেল ডোমেন হচ্ছে .oecd, টপ লেভেল ডোমেন হচ্ছে org। এখানে দেখো www.gov.uk, এখানে হচ্ছে টপ লেভেল ডোমেন হচ্ছে .uk, সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে .gov। তারপর দেখো www.dusc.bd, এখানে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে SE, টপ লেভেল ডোমেন হচ্ছে .bd। এবার আমরা জানব ওয়েব হোস্টিং কি। একটি ওয়েবসাইটের নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে, যেমন ছবি, বিভিন্ন তথ্য, ভিডিও ইত্যাদি। এছাড়া ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয়। এই ডকুমেন্টগুলো এবং কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ করে রাখতে হয়। কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক একটি ডকুমেন্ট এবং কোডগুলো সংগ্রহ, বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে, তাই ওয়েব হোস্টিং নামে পরিচিতি। ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠানে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কোনো ওয়েবসাইট তৈরি করার এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয়। অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি এবং হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয়। তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইটটি তৈরি ও অল্প পরিমাণের ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে। নিচের দুটি ছবিতে আমরা ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং এ সংগ্রহ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিং এর মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয়ে ব্যবহারী ডিভাইস কিনে আসে তা আমরা দেখব। এখান থেকে একটি ওয়েব হোস্টিং সার্ভার, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার, এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস। তারপর দেখো ব্রাউজার, যা আমরা ফোনে, কম্পিউটারে অথবা ল্যাপটপে আমরা সার্চ দেই। তারপর এটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারের ভিতরে এখানে হচ্ছে একটি ফাইল, এই ফাইলটি পাবলিক দেওয়া থাকে। তারপর হচ্ছে HTML, PNG অথবা আমরা মিডিয়া, অনেক ফাইল থাকতে পারে। নিচের ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস সম্পর্কগুলো নিচের দেওয়া ছকের ভিতরে আমরা লিখি। চলো আমরা দেখে নেই। এখানে দেখো, ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার বা ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রক্রিয়া সেগুলো সরবরাহ করে। ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটের তৈরি করে এই ওয়েবসাইট সার্ভার সংরক্ষণ করে। এখানে দেখো
এটা হচ্ছে ওয়েব সার্ভার, এটা হচ্ছে পিসি। আমরা কিভাবে দেখি, এখানে লাইন ম্যাপিং আছে, সবাই একটু পিকচারগুলো ভালোভাবে লক্ষ্য রাখবে। বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস প্রদান করে। এই ইন্টারফেসগুলোতে কেউ কোডিং এর ধারণা ছাড়া খুব সহজেই কিছু টুল ব্যবহার করেই একটি ওয়েবসাইট বানাতে পারে। এই সাইটগুলো তৈরিকৃত ওয়েবসাইট হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু জায়গা দিয়ে থাকে, যেখানে অল্প জায়গা নেই। ওয়েবসাইট বানানো ও হোস্টিং করার অনুশীলন করা যায় গুগল সাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স ইত্যাদি। এরকম কিছু প্ল্যাটফর্ম যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয়। আবার আমরা এই সকল ওয়েবসাইটের বিভিন্ন সুবিধা সম্পর্কে আমরা জেনে নেই। সবাই এখানে দেখো, নাম গুগল সাইট, লোগো, এটা হচ্ছে গুগল সাইটের লোগো। সুবিধা, কি কি সুবিধা দেয় গুগল সাইট? গুগলের এই ফ্রি টুলটির সাহায্যে কোনো রকম কোডিং স্কিল ছাড়াই সহজে ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায়। বাকিগুলো তোমরা পড়ে নেবে। তারপর দেখো ওয়ার্ডপ্রেসের লোগোটা হচ্ছে এটা। এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে অল্প টেকনিক্যাল জ্ঞান দিয়েও অনেক কাজ করা সম্ভব। বিভিন্ন ফ্রিল্যান্সার, ফরচুন 500 কোম্পানি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরি এটি ব্যবহার করে। এগুলো তোমরা নিজেরা বাকিগুলো পড়ে নিবে। তারপর দেখো, এবার আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসগুলো লিখে সার্চ করব। সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে যে কোনো একটি ওয়েবসাইট সম্পর্কে আমরা নিচের ছকে লিখব। চলো আমরা এখানে একটি ওয়েবসাইটের নাম লিখব, ওয়েব অ্যাড্রেস লিখব, ওয়েবসাইটটিতে কি কি তথ্য আছে তা আমরা লিখব। চলো আমরা দেখে নেই। এখানে আমরা ওয়েবসাইটের নাম নিলাম ওয়ার্ডপ্রেস। তোমরা গুগল সাইট বা অন্যগুলাও নিতে পারো। ওয়েব অ্যাড্রেস https://wordpress.com। ওয়েবসাইটটিতে কি কি তথ্য আছে? ওয়ার্ডপ্রেসের ইতিহাস, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ইত্যাদি আছে। তারপর ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা থিম, প্লাগইন ব্যবহার করা। তারপর ওয়ার্ডপ্রেসে সম্পর্কে সহায়তা পাওয়ার উপায়, ওয়ার্ডপ্রেস শেখা, অনেক তথ্য আছে ইত্যাদি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব সেশন 6, মুক্ত উৎসের প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি করি।